আসসালামু আলাইকুম। আমরা কিন্তু রেনকোট গল্পটি পড়তেছিলাম। এটি হচ্ছে অষ্টম পর্ব। সপ্তম পর্বে আমরা দেখেছি নুরুল হুদা কিন্তু বাসে করে কলেজ যাচ্ছিলেন এবং কলেজে যাওয়ার সময় তার যাত্রীদের বর্ণনা দিয়েছেন এবং তার যেতে যেতে যে ক্র্যাকডাউনের রাতের কথা মনে পড়ে, অর্থাৎ 25শে মার্চের রাতের কথা মনে পড়ে, এগুলো কিন্তু বলছিলেন। আজও কিন্তু সে বাসে, তার বাসের মধ্যে পরবর্তী জার্নিটুকু কিন্তু এখানে অষ্টম পর্বে আলোচনা করব। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, মানে সব গাড়ি থামাচ্ছে একে একে। গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। তাহলে প্যাসেঞ্জারদের কোথায় দাঁড় করিয়ে দেয়? রাস্তার ধারে। গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্ট্যান্ডগান তাক করে রেখেছে এই মানুষের শাড়ির উপর, অর্থাৎ তাদেরকে নামিয়ে দাঁড় করে দিচ্ছে, তো তারপর স্ট্যান্ডগান কী করে রেখেছে? তাক করে রেখেছে। স্ট্যান্ডগান কি? স্ট্যান্ডগান একটা হচ্ছে স্বয়ংক্রিয় এবং খুব তাড়াতাড়ি কী করা যায়, আগ্নেয়াস্ত্র ছুড়ানো যায় বা গুলি ছুড়ানো যায়, এরকম একটা কি যন্ত্র, গুলি বলা যায়। অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। তল্লাশি করার অর্থ হচ্ছে ইনভেস্টিগেশন বা সার্চ করছে আর কি, খুঁজে দেখছে। মিলিটারি যাদের পছন্দ করছে বলতে যাদের সন্দেহ হচ্ছে আর কি, তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে, অর্থাৎ তাদের গাড়ির দিকে কি দিচ্ছে? ঠেলে দিচ্ছে। এখানে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে, সেটা হচ্ছে মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটি লরির দিকে। এর মধ্যে কি ভাব প্রকাশ পেয়েছে? এটি হচ্ছে এর মধ্যে অনিশ্চয়তা ভাব পেয়েছে, অর্থাৎ লরির দিকে ঠেলে দিচ্ছে। কোথায় ঠেলে দিচ্ছে তা কিন্তু স্পষ্ট করে বলা হয় নাই, নিশ্চিত করে বলা হয় নাই। সেজন্য এখানে কিন্তু অনিশ্চয়তা কী হয়েছে, ফুটে উঠেছে। এটা কিন্তু খ ইউনিটের একটা প্রশ্ন। তাদের বাসটিতে এসে উঠল লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি। তাদের বলতে নুরুল হুদার যে বাসে ছিল, লাল রঙের স্টেট বাসে ছিল, ওখানে কিন্তু এসে উঠল লম্বা ও ফর্সা এক মিলিটারি। এখন বাসের ভিতর কোনো আওয়াজ নেই, যেহেতু মিলিটারি উঠেছে। যাত্রীদের বুকের ডিপ ডিপ শব্দ, অর্থাৎ ভয়ের যে অনুকার, এই ডিপ ডিপ শব্দ এই নীরবতার সুযোগ বাড়ে এবং এটাই তার মাথায় বাজে ধ্রাম ধ্রাম করে। বারান্দাওয়ালা টুপির নিচে, বারান্দাওয়ালা টুপি বলতে এখানে মিলিটারির যে টুপি, ওটা বোঝানো হচ্ছে। শব্দের গসায় গসায় আগুন জ্বলে এবং তার হালকা বেরো তার চোখ দিয়ে। শব্দের গসায় গসায় আগুন জ্বলে বলতে তার কথার যে গাম্ভীর্য এবং যে চোখের অগ্নিচাহনি, এটা বোঝানো হচ্ছে। তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। কে মিলিটারির মুখের দিকে তাকালো? নুরুল হুদা কিন্তু মিলিটারির মুখের দিকে তাকালো। মিলিটারির চোখ চুচালো হয়ে আসে এবং চুচালো চোখের মণি কাঁটার মতো বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাউনি বলতে চাওয়া আর কি, দেখা, স্থির করে আলগুছে বিছিয়ে দেয় মিলিটারির নাকে, চুচালো চোখে, গুপের নিচে ও নাক ও গুপ ও চোখের আশেপাশের নিচের লালচে চামড়ায়। এতে কাজ হলো। অর্থাৎ মিলিটারি যেমন করে তাকাচ্ছে, নুরুল হুদাও কিন্তু তার দিকে, তার দাড়ি মুখের দিকে কিন্তু ওভাবে তাকাচ্ছে। মিলিটারির চোকাচুক সরা যায় তার মুখ থেকে, নেমে পড়ে তার রেনকোটের উপর। মনে হয় রেনকোটের পানির ফুটাগুলো লোকটা গুনে গুনে দেখছে। ভেতরের তাপে এইসব পানির ফুটা দেখে মিলিটারির এত থ মেরে যাওয়ার কি হলো? লোকটা কি এগুলোকে রক্তের চিহ্ন দেখে? রেনকোটের বৃষ্টির ফুটা গুনাগুনিতে সেরে মিলিটারি হঠাৎ বলে, আগে বারো অর্থাৎ সামনে যাও। গাড়িকে বলতেছে, বাসকে বলতেছে সামনে যাও। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। তাহলে
এর দ্বারা বোঝা যাচ্ছে কিন্তু নুরুল হুদা ঢাকা কলেজের কী ছিলেন, শিক্ষক ছিলেন। অর্থাৎ রেইনকোটের গল্পকার যে নুরুল হুদার কথা এঁকেছেন, যে কল্পনা করেছেন, তিনি কিন্তু ঢাকা কলেজের কেমিস্ট্রির লেকচারার ছিলেন। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে, রাখেন নামবো। বাস একটু শুরু হলে তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধীমুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকে সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনের সারির দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখেছে তারা তার এই ভঙ্গিটাকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। অর্থাৎ নুরুল হুদার এরকমই ধারণা হয়। এবার সে কলেজে এসেছে, কলেজে এসে অবশ্যই প্রিন্সিপালের রুমে যাবে। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জাদরেল টাইপের এক মিলিটারি পান্ডা। এখানে জাদরেল বলতে সেনাপতি বা বড় র্যাঙ্কের সেনাকে বোঝানো হয়েছে। মিলিটারি পান্ডা, পান্ডা এটা হচ্ছে নেপালের একটা বা হিমালয় প্রদেশের একটা ধূসর রঙের প্রাণী। পান্ডা যাকে বলা হয়, আমরা যে ফুট পান্ডা বলি, এখানে পান্ডা কিন্তু ওটাই। এখানে একটু ব্যাঙ্গার্থে ব্যবহার করেছে মিলিটারির ক্ষেত্রে, মিলিটারি পান্ডা। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপাল থাকার কথা, কিন্তু এরকম অবস্থা, অরাজক অবস্থা হয়েছিল যে প্রিন্সিপালের এই যে সিংহাসন মার্কা কি থাকে, চেয়ার থাকে, অর্থাৎ যে আসনটি থাকে, ওখানে কিন্তু একজন জাদরেল মার্কা কি বসে আছে, মিলিটারি বসে আছে। কি অরাজকতা দেখো। তার বারিকি মুখ দেখে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার, অর্থাৎ উচ্চ পদের কেউ হবে, এরকম কেউ। বারিকি মুখ বলতে হচ্ছে গাম্ভীর্যপূর্ণ মুখ, যা দেখে ভয় পায়। অর্থাৎ একজন ব্রিগেডিয়ার বা মেজরের তুমি মুখ চিন্তা করো, ওই রকম। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফাজ আহমদ MSc PhD EPSES হওয়ার চেষ্টা করতে করতে বলে, হি ইজ প্রফেসর হুদা। অর্থাৎ সে কিন্তু নিজে যে PhD হোল্ডার বা MSc ইত্যাদি, অর্থাৎ নিজে যে একজন উঁচু মানের, এটা পরিচয় করতে করতে তার শরীরের মধ্যে এরকম একটা ভাব এনে বলে, হি ইজ প্রফেসর হুদা। যেহেতু প্রফেসর নুরুল হুদা ওখানে এসেছে, তাই মিলিটারিকে পরিচয় করে দিচ্ছে হি ইজ প্রফেসর হুদা। কিন্তু ডাক্তার আফাজ আহমদ ইনি কিন্তু প্রিন্সিপাল। MSc PhD নিজের ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট আ প্রফেসর, এ লেকচারার ইন কেমিস্ট্রি। অর্থাৎ সে কিন্তু প্রথমে প্রফেসর বলে পরিচয় দিয়েছিল, কিন্তু আসলে কিন্তু সে কি নয়, প্রফেসর নয়। সেজন্য সে আবার সেটা সংশোধন করে এবং বলে হি ইজ নট আ প্রফেসর, সে প্রফেসর নয়, এ লেকচারার ইন কেমিস্ট্রি, একজন কেমিস্ট্রির কি লেকচারার। পরক্ষণে কে ওর এরকম কথা বলা দেখে কে বলে, ওই যে মিলিটারি বলে শাট আপ, অর্থাৎ মুখ বন্ধ করে আর কথা বলবে না। এবার প্রিন্সিপাল থামে। তাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদরাল কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে, সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। শায়েরি অর্থ হচ্ছে কবিতা আবৃত্তি করা, অর্থাৎ সেনাবাহিনীকে নিয়ে মজা করে কবিতা আবৃত্তি করা কিন্তু খুব বড় অপরাধ। কে বলে? ওই যে ব্রিগেডিয়ার না, যে পান্ডা, মিলিটারি পান্ডা যে ছিল, ওই বলতেছে। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে। কড়া ওয়াচে বলতে নজরে রাখা হবে আর কি। অর্থাৎ তাকে ছেড়ে দেওয়া হলো, নুরুল হুদা ডাক্তার আফাজ আহমদকে কিন্তু ছেড়ে দেওয়া হলো, যেহেতু তুষামদি করে। উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পরে প্রিন্সিপালের সুবিধা হলো না। অর্থাৎ সে ভেবেছিল আকবর সাজিদ বা উর্দুর প্রফেসর যদি তুয়াজ করে, তাহলে কোনো একটা কি তার বের হওয়ার বা ওদের তুষামদি করার একটা কি বের হবে, পথ বের হবে। ওটা কিন্তু হলো না। নুরুল উদ্বিগ্ন হয়, সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা জানে না এক আল্লাহ, আর জানে এই মিলিটারি। তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল। এখানে দুজন বলতে একজন হচ্ছে আব্দুস সাত্তার মৃধা, আরেকজন হচ্ছে নুরুল হুদা, এটা পরে বলা হবে। জিপ চলেছিল এঁকে বেঁকে, মস্ত উঁচু একটা করে তাদের এনে ফেলা হলো
চোখ খুলে দিলে সে আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পায় না। তাহলে অন্ধকার একটা ঘরে তাদের মধ্যে কি নিয়ে যাওয়া হলো। জায়গাটাও একেবারে অচেনা। একটা ডেস্ক চেয়ারে সে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই। ডেস্ক চেয়ার বলতে আরাম চেয়ার বা একটু বড় বড় যে চেয়ার থাকে ওই চেয়ারকে বোঝানো হচ্ছে। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি। তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরেরও হেরফের হয় না, অর্থাৎ এদিক ওদিক হয় না। হেরফের অর্থ এদিক ওদিক হয় না, একই রকম প্রশ্নই করে। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, এগুলো বয়ে নিয়ে এসেছিল কারা? অর্থাৎ তাদের কলেজে কিন্তু কয়েকটা আলমারি নিয়ে আসা হয়েছিল, এগুলো কারা এনেছিল এসব নিয়ে কিন্তু তারা প্রশ্ন করে। কারণ এই আলমারিগুলোর মধ্যে কিন্তু তার যে মুক্তিযোদ্ধা হওয়ার যে সম্ভাবনা ওটা কিন্তু তারা বের করতে চায়।